আমি কয়েকদিন ধরে নিজের শ্বশুরবাড়ির লোকেদের কারণে খুব টেনশনে থাকতে শুরু করেছি। সারাদিন আমি চিন্তায় গুম হয়ে থাকতাম আর নিজের স্বামী আর শাশুড়ির বদলানো ব্যবহার অনুভব করতাম। যদিও তারা মুখে কিছুই বলতো না আর খুব ভালোভাবে আমার খেয়ালও রাখতো, কিন্তু আমার সাথে এমন কিছু হচ্ছিল যেটা আমাকে অস্বস্তিতে ফেলে দিত আর মাথায় অনেক উল্টোপাল্টা চিন্তাভাবনার উদয় হতো। বিয়ের পর থেকে আমার স্বামীর ব্যবহার আমার প্রতি খুব একটা ভালো ছিল না, কিন্তু এমনও ছিল না যে সে আমাকে ভালোবাসতো না বা আমার খেয়াল রাখতো না। সে আমার খুব খেয়াল রাখতো, কিন্তু খুব বেশি চুপচাপ থাকতো, আমাকে নিজের হৃদয়ের কোনো কথাই বলতো না। প্রথমে তো আমার এরকম মনে হয়েছিল যে হতে পারে ও এরকমই, কেননা কিছু মানুষ থাকে যারা খুব কম কথা বলে কিন্তু সময়ের সাথে সাথে বদলে যায়। এখন ধীরে ধীরে আমার এটা অনুভব হচ্ছে যে এখানে ব্যাপারটা কিছু অন্য। যখনই আমি আমার স্বামীর কাছে যাওয়ার চেষ্টা করতাম, তখনই আমার শাশুড়ি আর ননদ আমাদের মধ্যে চলে আসতো। তারা কখনোই আমাকে আমার স্বামীর সাথে একলা ছাড়তো না। আমি একটা ধনী পরিবারের মেয়ে আর খুবই সুন্দরী, পড়াশোনাও জানতাম। আমার বাড়ির লোকেরা চাইতো আমি একটা ভদ্র, সভ্য, নম্র ছেলেকে স্বামী রূপে পাই, যে আমার খুব খেয়াল রাখবে, আমাকে কখনোই কোনো জিনিসের অভাব অনুভব হতে দেবে না। যখন আমার পড়াশোনা কমপ্লিট হলো, তখন আমার বাড়ির লোকেরা আমার জন্য ছেলে দেখতে শুরু করে দিল। কিছুদিন পরেই আমাদের পাশের বাড়ির আন্টি আমার জন্য নবীনের সম্বন্ধ নিয়ে এলো। তিনি বললেন ছেলে ভদ্র আর সভ্য। এরপরে আমার বাড়ির লোকেরা নবীনকে দেখতে ওদের বাড়িতে গেল। তারপরে ওর মা আর বোন আমাদের বাড়িতে এলো। আমার বাবা মায়ের নবীন আর ওর বাড়ির লোকেদের খুব পছন্দ হয়। এরপরে যখন আমার বাবা লোকের কাছে ওর ব্যাপারে খোঁজখবর নিল, তখন সবাই এটাই বলল যে ছেলে খুবই ভদ্র, একটা কোম্পানিতে চাকরি করে আর নিজের মা আর বোনের খুব খেয়াল রাখে। যখন আমার বাবার বিশ্বাস হয়ে গেল যে নবীন ভালো ছেলে, তখন তিনি এই সম্বন্ধ পাকা করে দিলেন আর 1 মাস পরেই আমার বিয়ে নবীনের সাথে হয়ে গেল। আমার শাশুড়ি আর ননদ খুবই ভালো, তারা আমার খুব খেয়াল রাখতো, আমাকে কখনোই কোনো কাজে হাত অব্দি লাগাতে দিত না। এই কথাটাও সত্যি যে আমি কোনো কাজ করতেও পারতাম না, কেননা আমার মা কখনোই আমাকে দিয়ে বাড়ির কোনো কাজ করায়নি। আমাদের বাড়িতে চাকরি সব কাজ করত, কিন্তু আমার শ্বশুরবাড়িতে কোনো চাকর ছিল না, কারণ এরা খুব একটা ধনী ছিল না। কিন্তু এদের মন খুব ভালো আর শান্ত মেজাজের ছিল। আমার স্বামীও আমার খুব খেয়াল রাখতো, কিন্তু একটা জিনিস আমার একদমই পছন্দ হতো না, আর সেটা হলো যখনই আমি আমার স্বামীর কাছে যাওয়ার চেষ্টা করতাম বা তার সঙ্গে কথা বলতাম, তখনই আমার শাশুড়ি আর না হলে ননদ আমাদের মাঝে চলে আসতো। আমাদের বিয়ে সবেমাত্র কয়েকদিন হয়েছে। যখন রাতের বেলা আমি নিজের ঘরে ঘুমানোর জন্য যেতাম, তখনই হঠাৎ করে আমার ননদ আমার ঘরে চলে আসতো আর আমাকে বলতো যে বৌদি, আমি কি তোমার সাথে ঘুমাতে পারি? তোমার ঘরে তো এসি লাগানো আছে, আমার ঘরে খুব গরম। আমি বলতাম ঠিক আছে, কোনো ব্যাপার না। আসলে আমার শ্বশুরবাড়িতে কোনো ঘরেই এসি ছিল না। আমার ঘরে যে এসি লাগানো আছে সেটা আমার বাবা যৌতুক রূপে আমাকে দিয়েছিল। প্রথম দিকে আমি ভাবতাম চলো কোনো ব্যাপার না, যদি একদিন আমার ননদ আমার ঘরে ঘুমায় তাহলে কি এমন হয়ে যাবে। এই কারণে আমি খুশি খুশি মেনে নিলাম। কিন্তু এখন তো প্রতিদিন কেউ না কেউ আমার ঘরে ঘুমাতে লাগলো। যখনই আমি রাতের বেলা নিজের ঘরে ঘুমানোর জন্য আসতাম, তখনই আমার শাশুড়ি বা ননদের মধ্যে কেউ একজন আমার ঘরে এসে যেত আর বলতো যে আমাকে তোমার ঘরে ঘুমাতে হবে। আমি আমার স্বামীর মুখের দিকে তাকিয়ে থাকতাম, কিন্তু ও নিজের মা আর বোনকে কিছুই বলতো না, বরং আমাকে বলতো যে ঠিক আছে, তুমিও এদের সাথেই ঘুমিয়ে যাও, আমি অন্য ঘরে গিয়ে ঘুমাচ্ছি। যখন আমি তাকে বলতাম যে আমিও তোমার সাথে যাচ্ছি, তখন ও আমাকে বলে দিত যে না, তোমার এসিতে ঘুমানোর অভ্যেস, তাই তুমি এই ঘরেই আরামে ঘুমিয়ে যাও। আমার তো গরমে থাকার অভ্যেস আছে, তুমি কেন আমার জন্য এত কষ্ট করবে? যখন আমার স্বামী সুন্দরভাবে আমাকে এই কথাটা বলতো, তখন আমার মনে হতো যে ও আমাকে নিয়ে কত চিন্তা করে, এই কারণেই আমাকে এসব বলছে। কিন্তু এখন আমার মনে হচ্ছে যে আমার শাশুড়ি আর ননদ ইচ্ছা করে আমাদের দুজনকে এক হতে দিচ্ছে না, বরং তারা চেষ্টা করতো যাতে আমি আমার স্বামীর সাথে কথা বলতে না পারি, আর আমার স্বামীও আমার সাথে খুব একটা কথা বলার চেষ্টাও করতো না। এখন আমি কী বা করতে পারি? তাদের ঘরে ঘুমাতে তো নিষেধ করতে পারতাম না। তাই আমি একদিন ভেবে নিলাম যে আমি আমার স্বামীর সাথে এই ব্যাপারে কথা বলবো যে সে যেন তাদের ঘরেও এসি লাগিয়ে দেয়, যাতে তারাও আরাম করে ঘুমাতে পারে। পরের দিন যখন আমার স্বামী অফিস থেকে বাড়িতে এলো, তখন আমি তাকে বললাম যে তুমি মায়ের ঘরে একটা এসি লাগিয়ে দাও, যাতে তারাও আরাম করে ঘুমাতে পারে আর আমরাও নিজের ঘরে আরামে ঘুমাতে পারি। এই কথাটা আমার শাশুড়ি শুনে নিল আর সে আমাকে বলতে লাগলো যে বৌমা, আমার ছেলে কত টাকা আর ইনকাম করে, ছোট তো একটা চাকরি করে, তাতে সংসারের খরচই খুব কষ্টে চলে, আর তুমি বলছো যে বাড়িতে এসি লাগাতে। আমরা তোমার ঘরে ঘুমাই, তোমার কি সেটা পছন্দ না? ঠিক আছে, আজকের পরে আমাদের মধ্যে কেউই তোমার ঘরে ঘুমাবে না। আমি আমার শাশুড়িকে বললাম না মা, এরকম কোনো ব্যাপার না, আমি তো চাই নবীনও ঠান্ডা ঘরে ঘুমাক। সারাদিন ও কাজ করে করে ক্লান্ত হয়ে বাড়িতে আসে, তার উপরে রাতে খুব গরম পড়ে। আমি শুধু এই কারণেই এটা বলছিলাম, আমার কথার অন্য কোনো মানে ছিল না। এটা বলে আমি চুপচাপ নিজের ঘরে চলে গেলাম। কিছু সময় পরে আমার স্বামী আমার ঘরে এসে বিরক্ত হয়ে আমাকে বলল,
যদি তোমার আমার মা আর বোনের তোমার ঘরে ঘুমানো এতই খারাপ লাগে তাহলে তাদের নিষেধ করে দাও। কিন্তু আমার গরিবের মজা কেন উড়াচ্ছ? তুমি তো জানো আমি ছোটোখাটো একটা চাকরি করি। তোমার বাবা আর দাদাদের মতো আমার কোনো বড় বিজনেস নেই যে আমি কোনো চিন্তা ভাবনা না করেই এরকম খরচ করতে পারবো। আমি জানি তুমি অনেক বড়লোক বাড়ি থেকে এসেছো, কিন্তু তোমার বাবা এই বিয়ে নিজের ইচ্ছায় দিয়েছে। তুমি তাদেরকে বলতে তোমার বিয়ে কোনো বড়লোক ছেলের সাথে দিতে, তাহলে সে তোমার সমস্ত স্বপ্ন পূরণ করতে পারত। আমি আমার স্বামীকে বললাম, এরকম কোনো ব্যাপার না, আমি শুধু তোমার সাথে কিছু সময় কাটাতে চাই। যেদিন থেকে আমাদের বিয়ে হয়েছে আমরা একে অপরের সাথে একদমই সময় কাটাতে পারিনি। আমি তোমাকে জানতে চাই, বুঝতে চাই। দিনের বেলা তুমি সারাদিন অফিসে কাজ করতে থাকো, আর রাতের বেলা তোমার মা আর বোন আমাদের ঘরে এসে পড়ে। এখন তুমিই বলো আমি কি করব? আমার কথা শুনে আমার স্বামী চুপচাপ ঘর থেকে বাইরে বেরিয়ে গেল। এমনিতেই আমি সুন্দরী আর যুবতী মেয়ে, তারপরেও আমি সেজেগুজে থাকতাম যাতে আমার স্বামীর নজর আমার দিকে আকর্ষিত করতে পারি। কিন্তু তারপরেও কেন জানি না ও আমার দিকে দেখতই না। আমার শাশুড়ি আর ননদ খুব ভালো মানুষ। আমার ননদ তো সবসময় আমার প্রশংসা করতে থাকতো, কিন্তু আমি আমার স্বামীর মুখ থেকে প্রশংসা শুনতে চাইতাম। আমার শাশুড়ি আমাকে বাড়ির কোনো কাজ করতে দিত না, এই কারণে আমি বাড়িতে সবসময় সেজেগুজে রেডি হয়ে থাকতাম। কিন্তু তবুও আমার স্বামী আমার দিকে খুব একটা নজর দিত না। যখন আমি ওকে বাইরে যাওয়ার জন্য বা কোথাও ঘুরতে যাওয়ার জন্য বলতাম, একমাত্র তখনই ও আমাকে সাথে নিয়ে যেত, কিন্তু সাথে আমার ননদও যেত। আর এই জিনিসটা আমার একদমই পছন্দ হতো না। একদিন আমি ভাবলাম, কেননা আমার ননদের বিয়ে দিয়ে দেওয়া যাক। যখন ও শ্বশুরবাড়িতে চলে যাবে তখন আমাদের জীবনে ও উকিঝুঁকি করা বন্ধ করে দেবে। এটা ভেবে আমি আমার শাশুড়িকে একদিন এই কথাটা বললাম। তখন তিনি আমাকে বলতে লাগলেন যে, মা, আমি ওটাই চাই যে তোমার ননদের বিয়ে হয়ে যাক আর ও নিজের শ্বশুরবাড়িতে হাসি খুশি থাকুক। কিন্তু আমি কি করব? আমাদের কাছে এত টাকা পয়সা নেই যে আমরা ওর বিয়ে দিতে পারি। যদি তুমি নিজের বাবাকে বলে আমাদের কিছুটা সাহায্য করে দিতে পারো, তাহলে আমি আজকেই আমার মেয়ের জন্য ছেলে দেখতে শুরু করে দেব। শাশুড়ির এই কথাটা আমার খুব একটা পছন্দ হলো না, কিন্তু আমি কী বা করতাম? নিজের ননদের বিয়ে দেওয়াতে আমার লাভ ছিল। এই কারণে আমি আমার বাবাকে বলে ননদের বিয়ের সমস্ত ব্যবস্থা করে দিলাম। আমার শাশুড়িও খুব তাড়াতাড়ি আমার ননদের সম্বন্ধ ঠিক করে ফেললেন। আমার তো এরকম মনে হলো যে তিনি আগে থেকেই সম্বন্ধ দেখে রেখেছিলেন। তিনি শুধু এই অপেক্ষায় ছিলেন যে আমি আমার ননদের বিয়ের ব্যবস্থা আমার বাবাকে দিয়ে করিয়ে দেই। যাই হোক, 1 মাসের মধ্যেই আমার ননদের বিয়ে হয়ে গেল। যখনই আমাদের বাড়িতে টাকা পয়সা বা অন্য কোনো জিনিসের সমস্যা হতো, তখনই আমার শাশুড়ি আমাকে দিয়ে আমার বাবার কাছ থেকে টাকা চাওয়াতো। আমিও খুশি মনে তার কথা মেনে নিতাম। একদিন আমি আমার শাশুড়ির পাশে বসে তাকে আমার স্বামীর ব্যাপারে বললাম। আমি তাকে বললাম, মা, নবীন কি অন্য কাউকে পছন্দ করতো? ও কি আমাকে বিয়ে করতে চাইতো না? আমার এই কথা শুনে আমার শাশুড়ি চমকে উঠলেন আর বললেন, না মা, এরকম কোনো ব্যাপার না। তুমি কেন এরকম ভাবছো? নবীন কি তোমাকে কিছু বলেছে? আমি বললাম, না মা, সে তো আমাকে কিছুই বলেনি, কিন্তু যখন থেকে আমাদের বিয়ে হয়েছে না জানি কেন ও আমার থেকে দূরে দূরে থাকে, আমার সঙ্গে খুব বেশি কথাও বলে না। আমার শাশুড়ি বললেন, তুমি চিন্তা করো না মা, আমি ওর সঙ্গে কথা বলবো। এটা শুনে আমি খুব খুশি হলাম। পরের দিন যখন আমার স্বামী অফিস থেকে এলো, তখন আমাকে বলতে লাগলো, চলো বাইরে রেস্টুরেন্টে খেতে যাই। তার মুখ থেকে এই কথা শুনে আমি খুব বেশি অবাক হয়েছিলাম, কেননা আজকের আগে সে কখনোই আমাকে এরকম কথা বলেনি। আমি বুঝে গেলাম যে আমার শাশুড়ি নিশ্চয়ই নবীনের সাথে কথা বলেছে, এই কারণে ও আমাকে বাইরে খেতে নিয়ে যেতে চাইছে। আজকে আমি খুব বেশি খুশি ছিলাম। আমি তাকে বললাম, ঠিক আছে, তুমি 10 মিনিট দাঁড়াও, আমি রেডি হয়ে আসছি। এরপরে আমরা একসাথে ডিনার করতে চলে গেলাম। আজকে প্রথমবার আমরা দুজন একসাথে সময় কাটালাম। নবীন আজকেও আমার সাথে তেমন কোনো কথা বলেনি, ও চুপচাপই থাকলো। আমি ভাবলাম, যাই হোক, কোনো ব্যাপার না, আজকে প্রথমবার আমার সাথে বাইরে ঘুরতে এসেছে, ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে। আমি ভাবছিলাম যে আমার শাশুড়ি কত ভালো, আমার কত খেয়াল রাখে। কিছুদিন সব কিছু খুব ভালো কাটলো। আমার স্বামী এখন আমার সাথে কিছু কথা বলতে শুরু করেছে। আমিও প্রতিদিন ওকে নিজের হাতে খাবার দিতাম, ওর খুব খেয়াল রাখতাম। একদিন যখন আমার স্বামী খাবার খাচ্ছিল, তখন আমাদের প্রতিবেশী একটা মেয়ে আমাদের বাড়িতে এলো। ওর নাম রিয়া। ও আমার ননদের সঙ্গে দেখা করতে এসেছিল। ওকে দেখেই আমার স্বামী তাড়াতাড়ি করে উঠে ঘরের মধ্যে চলে গেল। জানি না কেন, কিন্তু আমার ওই মেয়েটাকে দেখে খুব অদ্ভুত মনে হয়েছিল। ও আমার স্বামীকে ঘুরে ঘুরে দেখছিল। রিয়া কিছু সময় আমাদের বাড়িতে থেকে তারপরে ফিরে গেল। এখন এই মেয়েটা প্রায়ই আমাদের বাড়িতে আসতো আর আমার স্বামীকে অদ্ভুত নজরে দেখত। আমার ওর এরকম তাকানো একদমই ভালো লাগতো না। রিয়া আমাদের বাড়িতে সেই সময় আসতো যখন নবীন বাড়িতেই থাকতো। এমনিতে তো নবীন ওই মেয়েটার সঙ্গে কোনো কথা বলতো না, কিন্তু তারপরেও কেন জানি না আমার কিছুটা অদ্ভুত মনে হতো। একদিন আমি আমার মায়ের সঙ্গে দেখা করতে বাবার বাড়িতে গিয়েছিলাম। সন্ধ্যাবেলা যখন বাড়িতে ফিরে এলাম, তখন বাড়িতে কেউ ছিল না, কিন্তু আমি একটা ঘর থেকে হালকা হালকা কথা বলার আওয়াজ শুনতে পেলাম। যখন আমি সেই ঘরের কাছে গিয়ে দরজা খুলতে যাচ্ছিলাম, তখনই পিছন থেকে আমার শাশুড়ি ডাক দিল যে, বৌমা, তুমি কখন এলে?
আমি তাড়াতাড়ি করে ফিরে নিজের শাশুড়ির কাছে চলে গেলাম। আমি তাকে বললাম যে, এই তো মা, এখনই এলাম। কিন্তু আমি ওই ঘর থেকে যেন কারো কথা বলার আওয়াজ শুনতে পেলাম। তিনি বললেন, না বৌমা, ওখানে কেউ নেই, আমরা তো সবাই বাইরের বাইরে ছিলাম। তিনি যখন আমাকে এই কথা বললেন, তখন আমি নবীনের ব্যাপারে জিজ্ঞেস করলাম। আমার শাশুড়ি বললেন, ও তো অফিস থেকে এখনও ফেরেনি। আমি ঠিক আছে বলে নিজের ঘরের মধ্যে চলে এলাম। এরপরে আমি আমার ঘরে এসে চিন্তা করতে লাগলাম যে ঘর থেকে কার আওয়াজ আসছিল, কেননা আওয়াজটা আমার স্বামীর মতো ছিল। তাহলে কি নবীন বাড়িতেই ছিল? আমার শাশুড়ি মা আমাকে মিথ্যা কথা বলেছে? আমার মনে অদ্ভুত অদ্ভুত চিন্তা আসছিল। নবীন কিছু সময় পরে বাড়িতে এলে আমি তাকে জিজ্ঞেস করলাম, তুমি কোথায় ছিলে? ও বলতে লাগলো, এটা কেমন প্রশ্ন করছো তুমি? জানো তো আমি এই সময় অফিসেই ছিলাম। কিন্তু না জানি কেন আমার মনে সন্দেহ বসে গেছিল। এক রাতে আমার তেষ্টা পেলে আমি জল খেতে উঠে গেলাম। আমার স্বামী ঘরে ছিল না। আমি বাইরে গিয়ে দেখলাম সে কারোর সাথে ফোনে হালকা হালকা আওয়াজে কথা বলছে। যখন আমি তাকে জিজ্ঞেস করলাম যে, তুমি কার সাথে কথা বলছো, তখন ও বলল, অফিসের জরুরি কল ছিল। আমি বললাম, এত রাতে অফিস থেকে কে ফোন করেছে? তখন আমার স্বামী আমার উপরে বিরক্ত হয়ে গেল আর রেগে গিয়ে বলল, তুমি কি আমার উপরে সন্দেহ করছো? তোমার কি আমার উপরে বিশ্বাস নেই? আর তুমি এত রাতে এখানে কি করছো? আমি বললাম, কিছুই না, ব্যাস তেষ্টা পেয়েছিল, তাই জল খাওয়ার জন্য উঠেছিলাম। কিন্তু তোমাকে ঘরের মধ্যে দেখতে না পেয়ে তোমার খোঁজে বাইরে এসেছি। এরপরে আমরা দুজনেই ঘরের মধ্যে এসে গেলাম। নবীন তো শুয়েই ঘুমিয়ে গেল। কিন্তু আমি সারা রাত এটাই চিন্তা করতে থাকলাম যে এত রাতে নবীন কার সঙ্গে কথা বলছিল। অফিস থেকে তো এত রাতে ফোন আসতে পারে না। অবশ্যই কিছু না কিছু ও আমার থেকে লুকাচ্ছে। আজকাল আমার সাথে অদ্ভুত অদ্ভুত কাণ্ড করছে, নাকি আমি বেশি বেশি ভাবছি? কি যে হচ্ছে কিছুই বুঝতে পারছি না। হঠাৎ করে নবীন কিভাবে এতটা বদলে গেল? আগে তো ও আমার সঙ্গে খুবই কম কথা বলতো, কিন্তু এখন তো ও আমার সাথে ভালোই কথা বলে, আমার ধ্যানও রাখে, আমাকে বাইরে ঘুরতেও নিয়ে যায়। কিন্তু তারপরেও না জানি কেন একটা অদ্ভুত ভয় আমার হৃদয়ে বসে গেছিল। এখন তো প্রায়ই এটা হতে শুরু করেছিল যে যখনই রাতের বেলা আমার ঘুম ভাঙত, তখনই দেখতাম আমার স্বামী ঘরের মধ্যে নেই। আমি বাইরে বেরিয়ে দেখতাম ও কারোর সঙ্গে ফোনে আস্তে আস্তে কথা বলছে। ফলে দিন দিন আমার সন্দেহ বেড়েই যাচ্ছে। একদিন আমি আমার বন্ধুদের সাথে শপিং করে ফিরে আসছিলাম। সেই সময় আমি আমার স্বামীকে সেই মেয়ের সাথে দেখতাম যে আমাদের প্রতিবেশী ছিল। আমি আমার স্বামীকে সাইড থেকে দেখেছিলাম, কিন্তু সেটা আমার স্বামীই ছিল। নিজের স্বামীকে তো আমি হাজারের মধ্যেও চিনতে পারতাম। সারা রাস্তা আমি এটাই ভাবতে ভাবতে এলাম যে আমার স্বামী ওই মেয়েটার সাথে কী করছিল। কিন্তু যখন আমি বাড়িতে পৌঁছালাম, তখন এটা দেখে অবাক হয়ে গেলাম যে আমার স্বামী তো ঘরের মধ্যে শুয়ে আছে। আমি তাকে জিজ্ঞেস করলাম, তুমি কখন এলে? তখন নবীন বলতে লাগলো যে আমার ফেরা তো 2 ঘন্টা হয়ে গেছে। আমার শরীর আজকে ঠিক লাগছিল না, এই কারণে আমি অফিস থেকে তাড়াতাড়ি চলে এসেছি। যখন আমি তাকে বললাম যে আমি তো আসার সময় তোমাকে রাস্তায় দেখলাম, তখন ও হেসে বলতে লাগলো, আরে বাহ, তুমি তো আজকাল সব জায়গাতেই আমাকে দেখতে পাচ্ছ। হয়তো তুমি আমাকে একটু বেশিই ভালোবাসতে শুরু করেছো। যখন নবীন আমাকে এই কথাটা বলল, তখন আমি তাকে আর বেশি প্রশ্ন করতে পারলাম না। আমি আমার শাশুড়িকে এই ব্যাপারে জিজ্ঞেস করলাম। তখন সেও আমাকে এটাই বলল যে হ্যাঁ, নবীনের আসা তো অনেকক্ষণ হয়ে গেছে, ও তো তোমার ফিরে আসার অপেক্ষা করছিল। যখন আমার শাশুড়ি আমাকে এই কথাটা বলল, তখন আমার মনে হলো হয়তো আমিই ভুল দেখেছি, হয়তো আমি অন্য কাউকে দেখে নিজের স্বামী মনে করে ফেলেছিলাম। এরপরে আমি এইসব কথা আমার মাথা থেকে বের করে দিলাম। কিন্তু কিছুদিন পরেই আবার এমন কিছু হলো যেটা না হলে আমি কল্পনাও করতে পারতাম না যে আমার স্বামী আর শ্বশুরবাড়ির লোকেরা মিলে আমাকে এত বড় ধোঁকা দিচ্ছে। আমার স্বামীর কাকাতো ভাইয়ের বিয়ে ছিল, আর তারা অন্য শহরে থাকতো। বিয়ে অ্যাটেন্ড করার জন্য আমাদের কিছুদিনের জন্য সেখানে যেতে হতো। আমি খুব খুশি ছিলাম যে চলো এই বাহানাতে আমরা দুজন স্বামী স্ত্রী কোথাও ঘুরতে তো যাব, আর সেখানে গিয়ে খুব এনজয় করব। আমি আমার সমস্ত প্যাকিং করে নিলাম। কিন্তু যখন সন্ধ্যাবেলা বের হতে যাচ্ছিলাম, সেই সময় আমার স্বামী অফিস থেকে এসেই বলতে লাগলো, আমি তোমাদের সাথে যেতে পারবো না, অফিসে কাজের চাপ খুব বেশি, তাই ছুটি পেলাম না, তাই তোমরা সবাই বিয়েতে যাও। এটা শুনে আমার খুব মন খারাপ হয়ে গেছিল, কেননা আমি আমার স্বামীর সাথে সময় কাটাতে চাইতাম। তাই আমি তাকে বললাম, ঠিক আছে, যদি তুমি না যাও তাহলে আমিও তোমার সাথে এখানেই থেকে যাচ্ছি, এখানে একলা থাকতে তোমার অসুবিধা হবে। কিন্তু ও বলতে লাগলো যে না, আমার কোনো অসুবিধাই হবে না, তুমি মা আর বোনের সাথে চলে যাও। এমনিতেও যদি তুমি না যাও তাহলে সবাই তোমার ব্যাপারে প্রশ্ন করবে। আমি থাকার অনেক চেষ্টা করলাম, কিন্তু আমার স্বামী আমাকে নিজের মা আর বোনের সাথে বিয়েতে পাঠিয়ে দিল। আমাদের সেখানে 3-4 দিন থাকার কথা ছিল, কিন্তু সেখানে যেতেই হঠাৎ করে আমার শরীর খারাপ হতে শুরু করলো। তাই আমি দ্বিতীয় দিনেই সেখান থেকে চলে এলাম। কিন্তু আমি এই কথাটা নবীনকে জানাইনি, কেননা আমি ওকে সারপ্রাইজ দিতে চাইতাম। কিন্তু আমি কি জানতাম যে আমি নিজেই সারপ্রাইজ হয়ে যাব। যখন আমি বাড়িতে পৌঁছালাম, তখন আমি আমার ঘরে কারো হাসার আর কথা বলার আওয়াজ পেলাম। আমি দরজা খুলে ভেতরে গিয়ে যা দেখলাম, তাতে আমার পায়ের নিচ থেকে মাটি বেরিয়ে গেল আর মাথায় যেন আকাশ ভেঙে পড়ল।
কয়েক মুহূর্তের জন্য আমি সেখানেই পাথরের মতো দাঁড়িয়ে রইলাম, কেননা আমি দেখলাম যে আমার স্বামী আর আমাদের প্রতিবেশী মেয়ে রিয়া একে অপরকে জড়িয়ে ধরে তারা দুজন একে অপরের সাথে এমন অবস্থায় ছিল যে আমি বুঝে গেলাম এই দুজনের মধ্যে অবৈধ সম্পর্ক আছে। যখন নবীনের নজর আমার উপরে পড়ল, তখন ও এক ঝটকায় রিয়ার থেকে পিছনে সরে গেল। তারপরে নিজেকে কোনো রকমে ঠিক করে আমার কাছে এসে বলতে লাগলো যে, তুমি এখানে এত তাড়াতাড়ি? তোমার তো 2 দিন পরে আসার কথা ছিল। দেখো, তুমি যেরকম ভাবছো সেরকম কিছুই না। তুমি বসো, আমি তোমাকে বোঝাচ্ছি। আমি বললাম, এখন আমাকে কি বোঝাতে বাকি আছে তোমার? যা বোঝার ছিল আমি বুঝে গিয়েছি। এই কারণেই তুমি আমাদের সাথে বিয়েতে যাওনি, যাতে এখানে আমার অবর্তমানে এই মেয়ের সাথে এই সব করতে পারো। সেই দিনও তুমি আমাকে মিথ্যা বলেছিলে। তুমি শপিং মলে এই মেয়ের সাথে ঘুরে বেড়াচ্ছিলে। তোমার বাড়ির লোকেরাও এই সবে জড়িত, তারাও আমাকে মিথ্যা বলেছিল। কিন্তু আমি তোমাদের কি ক্ষতি করেছিলাম যে তোমরা আমাকে এত বড় ধোঁকা দিয়েছ? এরপরে নবীন ফোন করে নিজের মাকে আর বোনকে ডেকে নিয়েছিল। এরপরে নবীন ওর মাকে বলল যে এই সব কিছু তোমার জন্য হয়েছে। যদি তোমরা আমাকে এই বিয়ের জন্য বাধ্য না করতে, তাহলে এই সমস্ত কিছু হতোই না। তুমি আমাদের জীবন নষ্ট করে দিয়েছ শুধুমাত্র নিজের মেয়ের কথা ভেবে। কিন্তু তুমি এই সব কিছু করে কি পেয়েছ? তোমার মেয়ে তো ভালো সংসারে গেছে, কিন্তু আমি শেষ হয়ে গেছি। আমি কিছুই বুঝতে পারছিলাম না যে নবীন ওর মাকে এসব কি বলছে। তারপরে নবীন আমাকে বলল যে ও ছোটবেলা থেকেই রিয়াকে ভালোবাসে আর রিয়াও ওকে ভালোবাসে, কিন্তু নবীনের মা ওর বিয়ে বড়লোক বাড়িতে দিতে চাইতো। এদিকে নবীন রিয়াকে বিয়ে করতে চাইতো। যখন নবীন রিয়াকে বিয়ে করার জন্য খুব বেশি জেদ করলো, তখন ওর মা ওকে নিজের দিব্যি দিয়ে দিল আর নবীনকে বোঝালো যে একটা ধনী বাড়ির মেয়ের সাথে ওর বিয়ে দেবে, যাতে এত বেশি যৌতুক পাবে যে তার বাড়ির সমস্ত সমস্যা দূর হয়ে যাবে আর তার মেয়ের বিয়েও একটা ভালো জায়গায় হয়ে যাবে। এরপরে সে ওই মেয়েকে ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবে আর নবীনের বিয়ে রিয়ার সাথে দিয়ে দেবে। নবীন এই কথাতে রাজি হচ্ছিল না, কিন্তু ওকে নিজের মায়ের জেদের কাছে মাথা নিচু করে নিতে হয়। এরপরে আমি তোমাকে বিয়ে করে নেই, কিন্তু আমি তোমাকে বিয়ে করতে চাইতাম না। বিয়ের পরে আমি অনেক চেষ্টা করেছি যে আমি রিয়াকে ভুলে তোমার সাথে একটা নতুন জীবন শুরু করব, কিন্তু যেদিন থেকে ও আমাদের বাড়িতে আসা শুরু করলো, তখন থেকে আমাদের মধ্যে ভালোবাসা আবার জাগতে শুরু করেছিল। আমি তোমার যোগ্য না। আমি জানতাম যে আমি তোমার সাথে খুব খারাপ করছি, এই কারণে আমি তোমার সাথে নজর মিলাতে পারতাম না। তুমি খুবই ভালো একটা মেয়ে। আমি জানি যে আমি তোমার সাথে খুব খারাপ করেছি। আমি তোমার অপরাধী, আর আমার অপরাধ ক্ষমার যোগ্য না। আমি তোমার মনে অনেক কষ্ট দিয়েছি, তোমাকে ধোঁকা দিয়েছি। প্লিজ পারলে আমাকে ক্ষমা করে দিও। নিজের স্বামীর মুখ থেকে এই সমস্ত কথা শুনে আমি ভেঙে পড়লাম। আমি বুঝতে পারছিলাম না যে এই সবে আমার কী অপরাধ ছিল। আমি আমার স্বামীকে বললাম যে আমি তোমাকে কখনোই ক্ষমা করতে পারবো না। তুমি আর তোমার পরিবার মিলে আমাকে শেষ করে দিয়েছো। কিন্তু আমার কি অপরাধ ছিল যে তোমরা সবাই মিলে আমার সাথে এই সব কিছু করেছো? আমি ভাবতেও পারি না যে টাকার লোভে তোমরা কোনো মেয়ের জীবন নষ্ট করে দিতে পারো। আমি তোমাকে আর এই বাড়িকে সারা জীবনের জন্য ছেড়ে যাচ্ছি। এরপরে আমি আমার বাবার বাড়িতে চলে আসলাম আর আমার বাবাকে সমস্ত কথা খুলে বললাম। আমার বাবা বলল যে তোর আর ওখানে যাওয়ার কোনো দরকার নেই। এরকম লোকেদের সাথে কী করতে হয় সেটা আমি খুব ভালোভাবেই জানি। তুই চিন্তা করিস না, আমি এদেরকে শাস্তি দিয়েই ছাড়বো। বাবার বাড়িতে আসা আমার 1 মাস হয়ে গেছে। নবীন আমার সাথে দেখা করার জন্য আমাদের বাড়িতে এসেছিল। আমাকে ফিরিয়ে নিয়ে যেতে চাইতো। ও আমার কাছে ক্ষমাও চেয়েছিল আর আমাকে বলেছিল যে প্লিজ তুমি আমার সাথে ফিরে চলো। তুমি আসার পরে আমি এই জিনিসটা অনুভব করতে পেরেছি যে আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। আমি তোমাকে ভালোবাসতে শুরু করেছি আর এই জিনিসটার অনুভব তোমার আসার পরেই আমি বুঝতে পেরেছি। যখন তুমি আমার সাথে ছিলে তখন আমি এই জিনিসটার অনুভব করতে পারিনি, কিন্তু তোমার থেকে দূর হওয়ার পরেই আমি এই জিনিসটা বুঝতে পেরেছি যে আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। আমার মনে হতো যে আমি রিয়াকে ভালোবাসি, কিন্তু না, এখন আমি বুঝতে পেরেছি যে আমি রিয়াকে না, তোমাকে ভালোবাসি। আমি জানি আমি আর আমার বাড়ির লোকেরা খারাপ উদ্দেশ্য নিয়ে তোমাকে বিয়ে করেছিলাম, কিন্তু এখন আমি সত্যিই তোমার সাথে থাকতে চাই। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। প্লিজ আমার সাথে চলো। নবীন এই কথাটা খুব সহজেই বলে দিয়েছিল, কিন্তু যা ঘটেছিল সেটা আমি নিজের চোখে দেখেছি। সেটা আমি কিভাবে ভুলতে পারি? এটা ভুলে যাওয়া আমার জন্য এত সহজ ছিল না। তাই আমি নবীনকে বলে দিলাম যে আমি তোমার সাথে কখনোই ফিরে যাব না। ভালো হয় তুমি তোমার ভালোবাসা রিয়াকে বিয়ে করে নাও আর ওর সাথেই খুশিতে জীবন কাটাও। এটা বলেই আমি আমার ঘরে চলে এলাম। নবীন বারবার আমাকে ফোন করতে থাকলো, কিন্তু আমি ওর ফোন রিসিভ করিনি। এখন আমি সবসময় নিজের ঘরেই থাকি, না কিছু খেতাম না কিছু করতাম, যার কারণে দিন দিন আমি খুবই দুর্বল হয়ে গেলাম। এরপরে যখন আমার মা ডাক্তার ডেকে আমার চেক আপ করলো, তখন আমি জানতে পারলাম যে আমি প্রেগনেন্ট। আমি বুঝতে পারছি না যে এই খবর শুনে আমি খুশি হব না দুঃখী হব। আমার মা এই খবর আমার স্বামী আর আমার শ্বশুরবাড়ির লোকেদের দিয়ে দিল। এই খবর শুনে তারা আমাদের বাড়িতে এসে আমার কাছে ক্ষমা চাইল আর তাদের সাথে যাওয়ার জন্য বলল। আমার মাও আমাকে বোঝালো যে
নবীন আর ওর বাড়ির লোকেরা নিজেদের ভুল বুঝতে পেরেছে আর তারা তোকে ফিরিয়ে নিয়ে যেতে চায়। তারা তোর বাবার সাথেও কথা বলেছে আর প্রতিজ্ঞা করেছে যে তোর সাথে আর কখনোই কিছু খারাপ করবে না। মা, আমি নবীনের চোখে তোর জন্য ভালোবাসা দেখেছি। ভুল সমস্ত মানুষেরই হয়, নবীনেরও ভুল হয়ে গেছে। তুই ওকে ক্ষমা করে দিয়ে নতুন একটা জীবন শুরু কর। কিন্তু সম্পূর্ণ সিদ্ধান্ত তোর। তুই যা সিদ্ধান্ত নিবি সেটাই আমরা মেনে নেব। কিন্তু আমি আর তোর বাবা এটাই চাই যে তুই এই সব কিছু ভুলে নতুন করে জীবন শুরু কর। অনেক চিন্তাভাবনা করার পরে আমি আমার সন্তানের কথা ভেবে নবীনকে ক্ষমা করে দিয়ে ওর সাথে ওদের বাড়িতে ফিরে এলাম। নবীন আমাকে বলল যে আমরা আর এই বাড়িতে থাকবো না, অন্য শহরে শিফট হয়ে যাব, যাতে রিয়ার ছায়াও আমাদের উপরে না পড়ে আর তুমিও খুশি থাকবে। তোমার হৃদয় থেকে এই ভুল ধারণা দূর হয়ে যাবে যে আমি রিয়ার সঙ্গে দেখা করি বা লুকিয়ে লুকিয়ে ওর সঙ্গে কথা বলি। আর যাও বলেছিল সেরকমই নবীন করল। কিছুদিন পরেই আমরা অন্য শহরে শিফট হয়ে গেলাম। নবীন এখানে একটা ভালো চাকরি পেয়ে গেছে। নবীন এখন আমার খুব খেয়াল রাখে আর আমাকে খুবই বেশি ভালোবাসতে শুরু করেছে। আমরা দুজন খুব খুশি। দেখতে দেখতে ভগবান আমাদের বাড়িতে একটা খুশি দিয়ে দিল আর আমি একটা মেয়ের মা হয়ে গেলাম। এখন আমরা দুজন হাসি খুশি থাকতে শুরু করেছি। এখন আমাদের মধ্যে তৃতীয় কেউ ছিল না। নবীনের মা আমাদের সাথেই থাকে। সেও আমার খুব যত্ন নিত, আমাকে কখনোই নিজের মায়ের অভাব অনুভব হতে দিত না। আমাদের এই ছোট্ট ফ্যামিলিতে আমরা সবাই খুব খুশিতে আছি। ধন্যবাদ বন্ধুরা।